ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মঙ্গলবার আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ২০২২ সালের পর আরও একবার ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ জ্যোতিদের জন্য। বাছাই পর্বের ৬ দল থেকে শীর্ষ ২ খেলার সুযোগ পাবে ভারত বিশ্বকাপে, যেখানে বাংলাদেশের সমান ৪টি করে পয়েন্ট স্বাগতিক পাকিস্তান ও স্কটল্যান্ডের। স্কটিশরা ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডকে হারিয়েছিল, তবে পাকিস্তানের বিপক্ষে ১৮৬ রান করে হারে ৬ উইকেটে। তাই শেষ ২ ম্যাচ তাদের জন্য অনেকটা ডু অর ডাই। অন্যদিকে টাইগ্রেসরা থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল রেকর্ড ১৭৮ রানে। রোমাঞ্চকর এক ম্যাচে জ্যোতির দল আয়ারল্যান্ডকে হারায় ২ উইকেটে। জয়ের এই আত্মবিশ্বাস ধরে রেখে টানা তৃতীয় জয়ে চোখ বাংলাদেশের। নিজ শেকড়ের টানে বাংলাদেশ ফিরতে চান ফাহমিদুল ইসলাম। সৌদি ক্যাম্পে নিজ দেশের সতীর্থদের সাথে অনুশীলনে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে ইতালির চতুর্থ বিভাগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। পাশাপাশি বাংলাদেশের ফুটবল ভক্তরা যেভাবে তাকে ভালোবাসা জানিয়েছে, নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল। নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের সংযোজনে জেগেছে নতুন এক সম্ভাবনার, যার উন্মাদনা বেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর সংযোজনে। আনন্দের জোয়ারে ভাসছে ফুটবল ভক্তরা। এরপর থেকেই আগ্রহ প্রকাশ করে অনেকেই। গত মাসেই সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। তায়েফে সেই ক্যাম্পে ইতালি থেকে উড়িয়ে আনা হয় ফাহমিদুল ইসলামকে। শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে পরিকল্পনায় ছিলেন ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম। কোচ হেভিয়ার ক্যাব্রেরাও শুনিয়েছিলেন আশার বাণী। প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি দারুণ ড্রিবলিংয়ে ভক্তদের মন জয় করলেও মাঠের বাইরের কিছু ঘটনায় কোচের বিরাগভাজন হন ফাহমিদুল। ক্যাব্রেরা জানান জাতীয় দলের জন্য প্রস্তুত নন তিনি। শেষ পর্যন্ত সৌদি ক্যাম্প শেষে ফাহমিদুলকে ধরতে হয় ইতালির বিমান। কোচ আর বাফুফের এই সিদ্ধান্তে হতাশ হন ভক্তরা। প্রতিবাদ হয় ঢাকার রাস্তায়। তবে আশা ছাড়েননি ফাহমিদুল। ভক্তদের মতোই লাল সবুজের জার্সিটা গায়ে জোরানোর স্বপ্নে বিভোর ইতালিবাসী এই ফুটবলার। সৌদি ক্যাম্পে নিজ দেশের সতীর্থদের সাথে অনুশীলনে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে ইতালি লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। সবাইকে তো মিক্স করতেছি অবশ্যই, সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার, সবার সাথে। তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি, কথাবার্তা হয়। ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল, তো ওনার সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানালাম। সবার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ওদেরকে মিস করতেছি। আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে, এটাই ইনশাল্লাহ। ফাহমিদুলের আসার কথা শুনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে যে উন্মাদনা ছিল তা মুগ্ধ করেছে খোদ ফাহমিদুলকেই। ভক্তরা যেভাবে তাকে ভালোবাসা জানিয়েছে, নিজের সর্বোচ্চটা দিয়ে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চান প্রবাসী এই ফুটবলার। বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ, কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। মানে যখন থেকে ওরা আমাকে চিনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্ছ্বাসিত করবো আরও। ফাহমিদুলের খেলা গ্যালারিতে বসে পরখ করেছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার ও ফুটবল ক্লাব ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলাম। সেই সময় গ্যালারিতে রাশেদের কাছে ছিল বাংলাদেশের পতাকা। গ্যালারিতে নিজ দেশের লাল সবুজ পতাকা থেকে আবেগী হয়ে উঠেছিলেন ফাহমিদুল। আমার অনুভূতি তো অবশ্যই ভালো ছিল যে ফার্স্ট টাইম আমি আমার নিজের দেশের পতাকা দেখছি গ্যালারির মধ্যে। তো এটা খুবই ভালো ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আপনাকে যে আপনি আসছেন। সুযোগের অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। সেই সুযোগ অবশ্য খুব বেশি দূরে নয়। জুনের শেষ সপ্তাহে বাংলাদেশি বংশোদ্ভূত 30 ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে নিজের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে চাইবেন ফাহমিদুল। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটারে মাঠে ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ টেস্ট দল। দলের সাথে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এই সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক আহমেদ, তার জায়গায় কাজ করবেন সোহেল ইসলাম। মঙ্গলবার বিকেলে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে। দ্য আর্ট, দ্য আর্টিস্ট। নাহিদ রানার গতিতে পরাস্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতো জিম্বাবুয়ের ব্যাটারদেরও গতির ঝড়ে পরাস্ত করতে চাইবেন টাইগার স্পিড স্টার। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে মুশফিকুর রহিমের ব্যাটিং মনোযোগ দিয়ে দেখছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মুশি খেললে ইয়াং সেন্সেশন অঙ্কনের মতো দর্শকরাও এই কিংবদন্তির ব্যাটিং মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখেন। জিম্বাবুয়ে সিরিজেও একই গল্পের মঞ্চায়ন করতে প্রস্তুত হচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। গ্রানাইটের স্ল্যাবে চলেছে পরিশ্রমী মুশির ননস্টপ ব্যাটিং।
দেশে এসেছেন দিন কয়েক হলো, সিলেটে পৌঁছেছেন দলের সাথে। এসেই নিজের কাজের ঝলক দেখাতে শুরু করেছেন টাইগারদের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। সোমবার সিলেটে ক্যাম্পের দ্বিতীয় দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই ফিল্ডিং কোচের অধীনে নাইম হাসানরা তাদের ফিল্ডিংটা ঝালিয়ে নিয়েছেন। বাংলাদেশে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের চাকরি আর বেশি দিন নাই। বিদায়ের দিনক্ষণ এগিয়ে আসলেও শিষ্যদের সেই প্রথম দিনের মতোই যত্ন নিয়ে শেখাচ্ছেন এই পেস বোলিং কোচ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আবার নিয়েছেন ওপেনার জাকির হাসানের বিশেষ ক্লাস। অনেক দিন ধরেই ফর্মে না থাকা টাইগার ওপেনারকে ফর্মে ফেরানোই যে এখন চ্যালেঞ্জ। নতুন ফিল্ডিং কোচ দেশে আসলেও জিম্বাবুয়ে সিরিজে আসছেন না 2 বছরের জন্য জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন চুক্তি করা মুশতাক আহমেদ। মূলত তার সঙ্গে বছরে 130 দিন কাজ করার চুক্তি, সেই অনুযায়ী এই সিরিজটায় তিনি আসছেন না। তার জায়গায় মিরাজ তাইজুলের বোলিং দেখবেন দেশসেরা স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। মঙ্গলবার সিলেটে তৃতীয় দিনের ক্যাম্প করবেন তানজিম সাকিবরা। এদিন বিকেলে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। যেমনটা বলছিলাম শুরুতেই, বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়েছে টানা দুবারের সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। পুরনো বছরের সকল জড়া পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন 21 পদক জেতা নারী ফুটবলাররাও। এ সময় তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। র্যালিতে অংশ নেওয়ার সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের। নতুন বাংলাদেশে প্রথম বর্ষবরণ উদযাপন। সর্বজনীন এই উৎসবে দল মত নির্বিশেষে অংশগ্রহণ ছিল সমাজের নানা পেশা ও বর্ণের মানুষের। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হয়েছে এবারের বৈশাখ আনন্দ শোভাযাত্রা, যেখানে আমন্ত্রিত ছিলেন টানা দুবারের সাফ জয়ী নারী ফুটবলাররা। সকালে পুরো দেশের সাথে নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন আফিদা মুনকিরা। জাতীয় নারী দলের একাংশ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে স্বাগত জানান 1432 বঙ্গাব্দকে। শোভাযাত্রায় নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষে শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আনন্দ উদযাপনে অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন নারী ফুটবলাররা। র্যালিতে অংশ নেওয়া সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432 এখানে ফার্স্ট টাইম এসে অনেক ভালো লাগতেছে, খুবই এনজয় করছি। আমরা সবাই হ্যাপি। এবারে ফার্স্ট শাহবাগে আসা, সে কোনো বছর তো অনেক নিয়েছে, অনেক এপিট থেকে আসছে, তো অনেক ভালো লাগতেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়। ফুটবল অঙ্গনে তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানায় শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ। ভুটানে লিগ খেলার কারণে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সাবিনা, ঋতুপর্ণা সহ তারকা ফুটবলারদের অনেকেই। তবে ক্যাম্পে থাকা বাকি ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশন কর্মকর্তারা যোগ দেন এই আনন্দ মিছিলে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হলো রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগি। রিশাদের অমন পারফরমেন্সে সতীর্থ থেকে শুরু করে মালিকপক্ষ সবাই খুশি। বলা হয়ে থাকে প্রথম ইমপ্রেশন নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যদি হয়, প্রথম ম্যাচেই রিশাদ হোসেন বুঝিয়ে দিলেন কেন কোটি টাকা খরচ করে লাহোর কালান্দার্স তাকে দলে নিয়েছে। পিএসএল অভিষেকে 4 ওভারে 31 রান খরচে রিশাদের পকেটে 3 উইকেট। সেই 3 উইকেটের একটা আবার 18 বলে 44 করা ডেঞ্জারম্যান রাইলি রুশোর। মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারানো কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে রুশোই ম্যাচে রেখেছিলেন। সাউথ আফ্রিকান বাহাতি হার্ড হিটারকে আউট করেই পাকাপাকিভাবে লাহোরকে ম্যাচ এনে দেন টাইগার লেগ স্পিনার। সতীর্থ কিংবা মালিক পক্ষ, রিশাদ সবার কাছেই গেম চেঞ্জার। আমার মনে হয় রিশাদ এসেই যেভাবে খেলেছে তা দারুণ। সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই ফরম্যাটে রিস্পিন খুবই গুরুত্বপূর্ণ। ওর নেওয়া রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ওর পারফরমেন্সে খুব খুশি।
আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি? রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছ তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এই দলের বোলিং আক্রমণই এবারে টুর্নামেন্টের সেরা। লাহোরে এক সময় খেলতেন রাশিদ খান। আফগান কিংবদন্তির মতো মিডল ওভার্সে উইকেট নিতে পারতেন এমন একজন বোলারই খুঁজেছিলেন দলটার ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি। বিপিএল সতীর্থ রিশাদেই শাহিন খুঁজে পেয়েছেন রাশিদের বিকল্প। রিশাদ ভালো একটা সংযোজন ছিল। আমরা যখন রিশাদকে দলে নিয়েছি আমাদের লক্ষ্য ছিল এমন একজন বোলারকে দলে নেওয়া যে মিডল ওভারে উইকেট এনে দেবে। রিশাদই ছিল সেরা বিকল্প। শুধু উইকেট নেয়াই না, ম্যাচে রিশাদ ঘূর্ণি জাদুও দেখিয়েছেন। এবারের পিএসএলে স্পিনাররা যেখানে গড়ে 1.5 ডিগ্রি টার্ন করাতে পারছেন, রিশাদ সেখানে বল ঘুরিয়েছেন 3.1 ডিগ্রিতে। মঙ্গলবার রিশাদের পরের ম্যাচ করাচি কিংসের বিরুদ্ধে। ইনজুর্ড হয়ে দেশে না ফিরলে এই ম্যাচে মুখোমুখি হতেন লিটন রিশাদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। আলাভেজ মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোকে ফাউল করে লাল কার্ড দেখার পর ড্রেসিং রুমে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই স্ট্রাইকারের অপরাধের জন্য লাল কার্ড উপযুক্ত শাস্তি ছিল মানছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শুরু থেকে একাধিকবার ফাউলের শিকার হবার হতাশা থেকে এই ভুল করেছেন এমবাপ্পে, বিশ্বাস রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের। লা লিগায় রিয়াল মাদ্রিদ আলাভেজ ম্যাচ। 38 মিনিটে আলাভেজ মিডফিল্ডার অ্যান্তোনিও ব্লাঙ্কোকে ভয়ানক এক ফাউল করেন কিলিয়ান এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে, তবে ভিআরে ফাউলের ভয়াবহতা দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি রেড কার্ড দেন রেফারি। তবে ফাউল করার পরই এমবাপ্পে বুঝতে পারেন কতটা ভুল করেছেন তিনি। এমন কাণ্ডের পর মানসিকভাবেও ভেঙে পড়েন এমবাপ্পে, জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিদ আনচেলোত্তি। কিলিয়ান তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন ড্রেসিং রুমে। শুধু তাই নয়, ম্যাচ শেষে অ্যান্টোনিও ব্লাঙ্কোর কাছে গিয়েও ক্ষমা চেয়ে এসেছেন এই স্ট্রাইকার। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন ট্যাকেল করলেন এমবাপ্পে? কার্লো অ্যাঞ্চেলোত্তির নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্বে ছিলেন তার ছেলে ও রিয়ালের সহকারী কোচ দাভিদ আনচেলোত্তি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন কেন এই ফাউল করে থাকতে পারেন এমবাপ্পে। রিয়াল আলাভেস ম্যাচের শুরু থেকেই একাধিকবার এমবাপ্পেকে ফাউল করে দলটির ফুটবলাররা। আলাভেসের ফুটবলারদের এমন কৌশলে বিরক্ত হয়েছিলেন কিলিয়ান। সেই হতাশা থেকেই রাগের মাথায় এমন ফাউল করে বসতে পারেন এই ফরাসি তারকা, বিশ্বাস তার। তবে কারণ যাই হোক না কেন, কিলিয়ানের পাশে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। Después del partido, Kylian, bueno. এমবাপ্পে হিংস্র খেলোয়াড় নয়, সে বুঝতে পেরেছে তার ভুল হয়েছে। কিলিয়ান এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে। রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটা লাল কার্ডই ছিল। সে যথার্থ শাস্তি পেয়েছে। সম্ভবত ম্যাচের শুরু থেকে তাকে ক্রমাগত ফাউল করা হয়, সেই চাপ থেকে হয়তো ভুল করে এমবাপ্পে। Las pocas. তবে এমবাপ্পেকে কত ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে তা এখনো জানা যায়নি। লা লিগার নিয়ম অনুযায়ী 1 থেকে 3 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কিলিয়ান এমবাপ্পে, যা নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা হবে রিয়ালের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে 36 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন পেসার এনামুল হক। পারফর্ম করেও ডানহাতি এই পেসারের টেস্ট দলের সুযোগ হয়নি। সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার পরও নির্বাচকরা তার সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগই করেননি, তাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনাও জানাননি। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। 23 ইনিংসের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে মোটে 25 উইকেট পাওয়া সাকিবের ইনক্লুশন নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনা কম হয়নি। কেননা সাকিব সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা সবশেষ এনসিএল-এর হাইয়েস্ট উইকেট টেকার এনামুল হক। প্রথম শ্রেণীর ক্রিকেটে 65 উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। সবশেষ এনসিএল-এ নিজেকে ছাড়িয়ে গিয়েছিলেন, 7 ম্যাচে নিয়েছিলেন 36 উইকেট। এমন পারফরমেন্স করে জাতীয় দলের টেস্ট ফরম্যাটে সুযোগের অপেক্ষায় ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষেও সেই সুযোগটা না আসায় হতাশ 24 বছর বয়সী এই পেসার। পারফর্ম করছে অবশ্যই, বেটার স্বপ্ন সবাই দেখে। তাই বোর্ডের এটা প্ল্যান, আমার কাজ ছিল ডোমেস্টিকে পারফর্ম করা, আমি করে গেছি। বোর্ডের প্ল্যান যেটা বেটার মনে হয় ওনারা ওটাই করবো, বাট আফসোসের কিছু নেই, আমার কাজ হলো পারফর্ম করে যাওয়া। সুযোগ না পাওয়ার চাইতেও এনামুলের সবচেয়ে বড় হতাশার জায়গা, হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার পরও নির্বাচকরা তার সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগই করেনি, তাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনাও জানাননি।
না, আগে যেইটা ছিল, আগে একটা প্ল্যান ছিল, আগে নানু স্যার, বাসা স্যার ওনাদের সাথে কথা হয়েছিল, বাট নিউ আমি যখন এই যে রিসেন্ট যে পারফর্ম করছি ওই হিসাবে কারোর সাথে যোগাযোগ হয়নি, কারোর সাথে এমন কোনো কমিউনিকেশন হয়নি যে আমার কোনো প্ল্যান দিব কিংবা এমন কিছু হয়নি। খারাপ লাগা বলতে কি, সবাই তো আশা করে যেন পারফর্ম করলে, যে একটু যোগাযোগ করলে ভালো লাগে, যেন আমার আরও কি ইমপ্রুভ করা উচিত কিংবা আমি কোন অবস্থায় আছি। যেন ড্রিম তো সবারই ন্যাশনাল টিমে খেলা, তো আমারও আছে। ওই জায়গা থেকেই ডোমেস্টিকে কীভাবে ভালো পারফর্ম করা যায় চেষ্টা করতেছি, বিশেষ করে রেড বলে। তো হয়তো বা যোগাযোগ হলে ভালো লাগতো, যে আমিও বুঝতে পারতাম আমার আরও কী করা উচিত। 2022-এ এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ায় গিয়েছিলেন এনামুল হক। শোনা যাচ্ছে বাংলাদেশ এ দলের বিপক্ষে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড এ দল। সেই সিরিজে রাখা হতে পারে এনামুল হককে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন এএফসি ম্যাচ কমিশনার মিন্দু দর্জি। সোমবার সন্ধ্যার পর মাঠ পরিদর্শনে এসে ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন, মিডিয়া ট্রিবিউন পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় বিভিন্ন অসঙ্গতি নজরে আসে তার। কবে নাগাদ শেষ হবে সংস্কার কাজ, সেই নিশ্চয়তা চেয়েছেন বাফুফের কাছে। এর আগে দুপুরে স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন এই ভুটানি ম্যাচ রেফারি। বেশিরভাগ সংস্কার কাজের প্রশংসা করলেও মাঠ ও ফ্লাডলাইটের বিষয়ে গুরুত্বারোপ করেন মিন্দু দর্জি। মাউন্টে বসানো লাইট দিয়ে 1600 থেকে 1800 লাক্স আলো আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী কর্তারা। যদিও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের জন্য তা যথেষ্ট নয়। এই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 4.5 বছর পর আবারও আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর আশা বাফুফের। ঘাসসহ বাকি থাকা কাজগুলো 22 মের মধ্যে শেষ করার বিষয়ে ম্যাচ রেফারির সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির ডিরেক্টর কামরুল হাসান হিলটন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলে জয়ে দিনের নতুন রেকর্ড গোলের মোহাম্মদ সালাহ 38 ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগে 45 গোলে অবদান রেখে টপকে গেলেন থিয়েরি অরি ও আর্লিং হ্যালান্ডকে। এখন হাতছানি দিচ্ছে নতুন আরও একটি মাইল ফলক তৈরিতে। 42 ম্যাচের ইপিএলে কোল ও শিয়েরারের 47 গোলের যৌথ রেকর্ড ভাঙতে এখনও 6 ম্যাচ হাতে আছে সালার। লিভারপুলের সাথে নতুন চুক্তির পর মাঠে নেমে আরও একবার স্পটলাইটে মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড বুকে আরও একবার নিজের নাম তুললেন এই মিশরীয়। 38 ম্যাচের প্রিমিয়ার লিগের এক আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কৃতিত্ব গড়লেন তিনি। 45 গোলের সম্পৃক্ততায় 27 গোলের পাশাপাশি 18টি অ্যাসিস্ট রয়েছে এই ফরওয়ার্ডের। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের সাথে লিগের সবশেষ ম্যাচে 2-1 গোলে জয়ের দিনে এই মাইল ফলক তৈরি করেন সালাহ। খেলার 18 মিনিটে লুইস ডিয়াজের গোলের যোগানদাতা হিসেবে নিজের নাম তোলার সাথে সাথেই পেছনে ফেলেন থিয়েরি অরি ও আর্লিং হ্যালান্ডকে। 2002-03 মৌসুমে 44 গোলে ভূমিকা রেখে এই রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা অরি। এরপর 22-23 মৌসুমে যৌথভাবে তার পাশে বসেন ম্যানচেস্টার সিটির হ্যালান্ড। মোহাম্মদ সালাহর সামনে এখন হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড জয়ের। 42 ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 47টি করে গোলে অবদান আছে অ্যান্ড্রু কোল ও অ্যালেন শিয়েরার। 1993-94 মৌসুমে কোল আর পরের মৌসুমে অর্জনে ভাগ বসান শিয়েরার। তাদের এই রেকর্ড ভাঙতে হলে সালাহকে অবদান রাখতে হবে আরও 3টিতে। চলতি লিগে আরও 6টি ম্যাচ বাকি আছে লিভারপুলের। যে গতিতে এগুচ্ছেন এই মিশরীয় ফরওয়ার্ড, তাতে কোল ও শিয়েরারের যৌথ রেকর্ড ভেঙে নিজের দখলে নিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে গোল অবদানে অরি ও হ্যালান্ডকে ছাড়িয়ে যাওয়া দিনে তার দল লিভারপুলও আছে ভালো অবস্থায়। 32 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। 2-এ থাকা আর্সেনালের চেয়ে 13 পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির টানা আধিপত্যের পর শিরোপা পুনরুদ্ধারে একেবারে দ্বারপ্রান্তে আছে অল রেডস। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।